নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনো দূরত্ব নেই, বিজেপি সংখ্যালঘুদের শত্রু নয়। যে সমস্ত সংখ্যালঘু ছেলেদের হাতে পাথর রয়েছে তাদের এই পাথরটা কেড়ে নিয়ে আমরা বই তুলে দিতে চাই। যে সমস্ত সংখ্যালঘু ছেলেদের হাতে তলোয়ার রয়েছে সেটা কেড়ে নিয়ে আমরা কলম তুলে দিতে চাই। এই বিষয়টা আলোচনা করার জন্য আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এমন একজন অতিথি যার নাম সংসদে তুলেছিলেন বর্তমান রাজ্য সভাপতি এবং বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমার অতিথি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। দাদা, আপনার ওঙ্কারে স্বাগত। আপনার প্রসঙ্গ সংসদে উঠছে, স্বাভাবিক তো, একেবারেই স্বাভাবিক প্রশ্ন। এইগুলো তো উঠবে। দেশের মর্যাদা, দেশপ্রেম, রাষ্ট্রভক্তির আলোচনা যখন উঠবে, রাষ্ট্রের জন্য, দেশ মাতার জন্য যারা রক্ত দিয়েছে, রক্ত দিচ্ছে, যারা মৃত্যু মুখে পড়েছে, তারা ন্যায় যাতে পায়, সেটা আমার ন্যায় পাওয়া নয়, দেশ মাতার ন্যায় পাওয়া। যারা আমার মাথায় লোহার রডটা মেরেছিল, যে কারণে মেরেছিল, সেই কারণ অনুযায়ী রডটা আমার মাথায় পড়েনি, ওটা ভারত মাতার মাথায় পড়েছিল। ভারত মাতার মাথায়। কারণ ভারতের জাতীয় সঙ্গীত ভারত মাতার গান। আমি একজন প্রধান শিক্ষক, দায়বদ্ধ প্রধান শিক্ষক হিসাবে আমি স্কুলের প্রার্থনা সভায়, যেটা স্বাভাবিক, অতি স্বাভাবিক, যে ভারতের জাতীয় সঙ্গীত সকালবেলা প্রার্থনা সভায় ছাত্ররা গিয়ে স্কুল শুরু হবে, ক্লাস শুরু হবে, অতি সাধারণ বিষয়। দুর্ভাগ্যজনক, মিনি পাকিস্তান ওখানে হতো না, ওটা মাদ্রাসা, ওখানে হতো না। আচ্ছা না, শুধু তাই না, বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেছিলাম, ওরাও নাকি হিন্দুত্ববাদী, ওদেরও জন্মদিন উদযাপন করা পাপ হয়েছিল। আমার আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম 100-এর বেশি ওই স্কুলেই, বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে, সেটাও নাকি পাপ। নাচ গান কবিতা নাটক শুরু করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে, ওটাও পাপ। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম খবরের কাগজে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ আটকাতে গিয়েছিলাম, ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু উইজডম অফ ইসলাম ছাত্রছাত্রীদের শেখাতে গিয়েছিলাম। সবটাই পাপ। বিশেষ করে ভারত মাতার গান, ভারতের জাতীয় সঙ্গীত পুলিশের সামনে বলা হয়েছিল হিন্দুত্ববাদী গান, ভারত ভাগ্যবিধাতা আছে, তাই ওকে হত্যা করতে হবে এখানেই। পুলিশের হাত থেকে ছিনতাই করে মাথায় লোহার রড মেরেছিল, মৃত্যুমুখে পড়েছিলাম, রক্তাক্ত হয়েছিল গোটা শরীর, গোটা দুনিয়া দেখেছে, এমনকি গোটা পৃথিবীতে খবর হয়েছে। এত বড় একটা নিউজ, 1000 লোক ধরে, 1000 লোক, মৌলানা মৌলবী সহ 1000 লোক, গুন্ডা বদমাস, তারা ঘিরে ধরে 12 জন পুলিশ অফিসারের সামনে স্কুল চলাকালীন সময় একজন প্রধান শিক্ষককে হত্যা করছে। বাংলাদেশ ভালো জায়গা, দূর, পাকিস্তান অনেক উন্নত জায়গা। বড় পাকিস্তানটা আতঙ্কের যতটা, মিনি পাকিস্তান তার চেয়ে অনেক বেশি আতঙ্কের। মিনিকে নেই ভাবুন, বড়টা নেই ভাবতে হবে না। অপারেশন সিন্দুর নয়, অপারেশন মিনি পাকিস্তান, এইটা বলতে চেয়েছি আমি আর কি। তো সেই কথাটা নিয়ে বিজেপি আন্দোলন করতে পারেনি। এত বড় ইস্যুতে আমি এখনো, এই মাসে আমাকে এই কেসটা আবার কোর্টে উঠছে, ওরা জামিনযোগ্য ধারা দিয়েছে, কোর্ট ধ্যাতারি দিয়েছে পুলিশকে, যে চোখের সামনে রক্তাক্ত করা হলো, পুলিশের সামনে আপনারা ধরতে পারেনি, কালপিটকে মারতে পারে, স্কুল চলাকালীন সবাইকে হত্যা করতে পারে। আমি এখনো কোর্টে লড়ছি, 10 বছর চলে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, এই মাসে আবার এই কেসটা কোর্টে উঠছে। আমি 10 বছর ধরে নিজের পকেটের পয়সায় লয়ার অত দেওয়ার ক্ষমতা নেই, ওদের কোটি কোটি টাকা, ওরা 1 লক্ষ লোক ঐক্যবদ্ধ, আমি একলা। কি দেশে কি ভারত মাতার প্রকৃত সন্তান আমি একলা? পশ্চিমবঙ্গে একটাই মাত্র ভারত মাতার সন্তান, যারা ভারত মাতা কি যায় বলছে তাদের দায় নেই মুখে মুখে। একবারও বিধানসভা উঠেছে কথাটি? বলুন, উত্তর দিন। 77টা বিধানসভার মেম্বার। আপনার এই লড়াইয়ের গল্প নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে আমরা দেখে নেব ঠিক শ্রমিক ভট্টাচার্য সংসদে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন, শুনবো। प्रैक्टिकल सिचुएशन क्या है? आज हम लोग बांग्लादेश को लेकर बात करते हैं। पिछले 2 साल से बांग्लादेश में कैंपेन चल रहे हैं, जो बांग्लादेश के राष्ट्रीय गीत का परिवर्तन करना चाहिए। जो काफिर ने रविंद्रनाथ टैगोर वो गीत का रचयिता है, इसको इसलिए बदलो दो। सारे मदरसा में ये कैंपेन चला, बहुत जगह बंद भी कर दिया। लेकिन हम जिस स्टेट से आते पश्चिम बंगाल में,
उसी में एक हेडमास्टर था जिसका नाम है, आज पद्मश्री भी उसे मिल गया भारत सरकार की तरफ से, उसका नाम है काजी मासूम अख्तर। हार्ट ऑफ द कलकत्ता में हाई मद्रासा का हेडमास्टर, उसका कसूर एक ही था, उन्होंने इंट्रोड्यूस करना चाहते कि राष्ट्रगीत होना चाहिए। आपका समय खत्म हुआ, प्लीज सर 2 मिनट प्लीज समय खत्म हुआ। नो सर सर नॉट हियर, नो समय प्लीज। पार्टी डॉक्टर एम थम्बीदुरई 5 मिनट्स प्लीज। पार्टी हैज allocated time, not সংসদে বিষয়টা ইস্যুটা উঠলো, রাজ্য বিধানসভায় বিষয়টা উঠতে পারতো, কেন উঠলো? আমি এটা বলতে চাইছি, দেখুন খুব ঠান্ডা মাথায় বুঝুন। আচ্ছা, এত বড় একটা ইস্যু তসলিমা নাসরিন নিয়ে ওই করে, কারণটা কি? সে একটা অন্য দেশের মহিলা, তিনি লিখেছেন, তিনি লেখিকা, তার প্রতি অন্যায় হয়েছে, তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, আবার পশ্চিমবঙ্গে তার উপর হামলা হয়েছে, পশ্চিমবঙ্গ তো সে বেরিয়ে গেছে অন্য রাজ্যে বা অন্যত্র। সত্যি অন্যায়, তসলিমার অবশ্যই একটা ইস্যু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু আমি তো ভূমিপুত্র, আমি তো খোদ পশ্চিমবঙ্গের কলকাতার মানুষ, হাওড়া জেলায় জন্ম আমার, আমি ভূমিপুত্র। 1000 বছর ধরে এই আমার পরিবার এই পশ্চিমবঙ্গে, এই ভারতের সনাতনী, আমি এই বাংলার সনাতনী, যুগ যুগ ধরে এই বাংলায় বাস করেছি। আর পুরুষ আগে আমরা তো অমুসলমান ছিলাম, ব্রাহ্মণ ছিলাম, আমি আমার ব্যাকগ্রাউন্ড জানি। আমরা তো প্রত্যেকেই 90% 98% মুসলমান যারা পশ্চিমবঙ্গে বাস করছে, তারা সনাতন ধর্ম থেকে পিছিয়ে পড়া অন্তজ যাদেরকে হিন্দু বলি এখন, তাদের থেকে ধর্মান্তরিত। ক্লিয়ার? বিস্ফোরক তথ্য দিচ্ছে, স্বাভাবিক কথা তো এটা, বিস্ফোরক না তো। আমরা তো কি খান নই, আমরা তো বিদেশ থেকে আসা ফর্সা টকটকে লম্বা চড়া লোক নই, আমরা দেখতে বেটে কাটা ছোট। আর্য অনার্যের বিষয়টা আছে। হ্যাঁ, আমরা অধিকাংশ মুসলমান, 98% বেশি মুসলমান, তারা অন্তজ প্রান্তিক দলিত সেকশন থেকে ধর্মান্তরিত। মাত্র 1% আশরাফ শ্রেণী, আশরাফ আদরাফ ভাগ আছে মুসলমানদের মধ্যে, উচ্চবর্ণ নিম্নবর্ণ মুসলমানদের মধ্যে আছে। আশরাফ অংশ বলতে কাজী মুফতি এগুলো বোঝায়, সৈয়দ বোঝায়, বাকিগুলো আতরাফ বলে, আর জাল বলে, একটা 3টে ভাগ আছে মোট, এগুলো পরে আলোচনা করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করতে পারে আমি বেঠিক, যারা মেরেছি তারা সঠিক হতে পারে, আলোচনা। আমি গোটা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করছি, আমি যদি বেঠিক হতাম তাহলে পশ্চিমবঙ্গের সরকারের খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2017 সালে আমার সাথে হামলা হয়েছিল, 2015 সালে, 2017 সালে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ হেডমাস্টার প্রিন্সিপাল হিসাবে শিক্ষায় অবিস্মরণীয় মানে অ্যাক্টিভিটি, অবিস্মরণীয় কিছু কর্মকাণ্ড করার জন্য আমাকে বাংলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে শিক্ষারত দিয়েছিল মমতা ব্যানার্জি। ঠিক আছে, আমি কি মমতার দাসত্ব করতাম নাকি 2015-16 সালে? তখন তীব্র বিরোধী ছিলাম, তখনও টিভিতে খবরের কাছে লাগাতার কঠিন ভাষায় লিখতাম, বই লিখেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে। দিস কাজী মাসুম আক্তার যেদিনে শিক্ষারত্ন পেয়েছি, ওই দিন রাত্রে টিভিতে টক শোতে মমতা ব্যানার্জি সমালোচনা করেছে। দিস ইজ মাসুম আক্তার, একেবারে ব্যক্তিত্ব। 2020 সালে ভারতের ইতিহাসে শিক্ষা সাহিত্যে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী ভারত সরকার আমাকে দেয় 2020 সালে। ভুল করে দিয়ে দেবে, ত্রুটি বিচ্যুতি করে দিয়ে দেবে, দেয়। অনেকে বলছে ওসব কি ওসব কী সব গুটখা ফুটকা কী সব বলে না, ওসব চাড্ডি বান্টি গোবর টোবর, দেখি তো সব অবাক ঘটনা। তাহলে মমতা ব্যানার্জি কি গোবর? আবার এগিয়ে থাকা খবরের কাগজ, নাম বললাম না, এগিয়ে থাকা খবরের কাগজ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, তারা রাজ্যের শ্রেষ্ঠ প্রিন্সিপাল হিসাবে 2016 সালে আমাকে দ্রোণাচার্য পুরস্কার দিয়েছে। সবাই ভুল, সবাই বেঠিক, তার আমি সঠিক ছিলাম। আমি বিশেষ করে বলছি মমতা ব্যানার্জির কথা, মাননীয় মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ সরকারের কথা। তারা সরকার প্রশাসন চালায়, ল অ্যান্ড অর্ডার তাদের হাতে, তারা সঠিক বুঝেছে, তাই তোমাকে শিক্ষারত্ন দিয়েছে। তাহলে আমাকে মারাটা বেঠিক হয়েছিল, খুব ভালো করে বুঝতে হবে এটা। কোর্টের অর্ডার দেখলে আপনার চোখে জল আসবে, জাস্টিস অর্ডার দিয়েছে, পুজো করেছে, অর্ডারে পুজো করেছে আর কি, আমার ব্যক্তি পুজো করেছে বলতে পারে, কিন্তু জামিনযোগ্য তারা দিয়েছে। আচ্ছা, মাথায় রড বেড়ে কোমায় পাঠিয়ে দেওয়ার পরিস্থিতি থাকলে, রক্তাক্ত হয়ে গেলে জামিনযোগ্য ধারা দেওয়া যায়? আমি তার জন্য কোর্টে লড়ছি এখনও। কেউ জামিন পেয়েছে, কেউ পালিয়ে গেছে। হ্যাঁ, নিজের পকেটের পয়সা। ভাই, আমি রক্তাক্ত হব, আমি লড়াই করব, আমি কোর্টে লড়ব, আমি ক্ষতিগ্রস্ত হব, আমি হুমকি পাবো, তারপর অন্যরা বলে ভারত মাতা কি জয়,
পাগলামি বলাটাকে আর কি। ভারত মাতা ক্রুদ্ধ হচ্ছে, খেপে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্যকে আমার ধন্যবাদ, উনি অন্তত রাজ্যসভাতে প্রসঙ্গটা তুলেছেন। উনি জানেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, 2012-13 সাল থেকে উনি আমাকে চেনেন, আজকে নয়, 12-13 সাল থেকে। উনি যখন হামলা হয়েছিল তখন উনি কমেন্ট করেছিলেন, রাজনাথ সিং কমেন্ট করেছিলেন, ডক্টর বেঙ্কটের নাইডু কমেন্ট করেছিলেন। এই গোটা ভারতবর্ষে প্রাইম নিউজ ছিল আমার নিউজটা, খালি বাংলায় কম নিউজ ছিল। বাংলায় ভয়ে মিডিয়া পড়েছে, ওরে বাবারি মেরে লাল করে দেবে, পত্রিকা অফিস উড়িয়ে দেবে, চ্যানেল পুড়িয়ে দেবে, এদের যত তলপরি সব পাকিস্তান আফগানিস্তান নিয়ে মারতে আসবে না, কিন্তু মিডিয়া পড়ে পিটিয়ে দেবে। ভয়ে কুতকুত করছে, বাংলায় এগিয়ে থাকা খবর কাগজ, টিভি চ্যানেল ঘেন্না করছে, আমি জানেন তো। ফলে এখন বিজেপি হেরে যাচ্ছে কেন, এত ফল্ট হচ্ছে কেন? এই যে কসবা নিয়ে হয়ে করছে, কসবা ল করেছে, দেখা যাবে মেয়েটির ওরা ফালতু, এটা মুভমেন্ট করলে আপনি কী হবে? খুব ঠান্ডার মধ্যে বুঝুন, একটা রেপিস্ট, একটা নোংরা ছেলে যে অনেকগুলো রেপ করেছে, অনেক পণ্য তার মোবাইল ভর্তি, একাধিক থানায় তার বিরুদ্ধে মামলা আছে, ডায়েরি আছে, মারপিট লুটপাট সব করেছে মোস্তান। তো সেই ছেলেটির সাথে তার আশীর্বাদ নিয়ে যে মেয়ে ইউনিট সেক্রেটারি হতে চায়, ভালো করে বুঝুন, আমি সঞ্জয় রায়ের আশীর্বাদ নিয়ে পদ নেব, আমি মনোজিৎ মিশ্রের আশীর্বাদ নিয়ে কিছু নেবো, তাহলে বাজে লোক আমি, ভালো করে বুঝুন। আর সন্ধ্যেবেলায় কলেজ বন্ধ, তার সাথে থেকে যায়, সে তো রেপ করবে না? এটা কোনো খুব ঠান্ডার মধ্যে বুঝতে হবে। ছেলেটি যেমন দায় ছিল, মেয়েটির তো দায় ছিল। ছেলেটি আমি বলে দিই কোনটা নিয়ে মুভমেন্ট করতে হয়, কোনটা নিয়ে মুভমেন্ট করতে হয় না। মুভমেন্টটা অন্য জিনিস, তিলোত্তমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু এখানে যেটা নিয়ে হয়ে করে বেড়াচ্ছে এটা কিন্তু পলিটিক্স নয়, হেরে যাবে পলিটিক্স, ছেলে খেলা পলিটিক্স হবে। মিডিয়া তো তাদের প্রয়োজনে দেখায় এটাকে। এখানে ছেলেটিকে ফাঁসি দেওয়া যেতে পারে, কিন্তু ছেলেটি উপমুখ্যমন্ত্রী হবে। কী হবে? মনোজিৎ মিশ্র আগামীতে উপমুখ্যমন্ত্রী হবে, এমএলএটিকে পাবেই। কি বলে? হ্যাঁ বলছি তো, পাবেই একদম। আর যে একে মেরেছে, ভালো কাজ করেছে, বিরাট কাজ, সংখ্যালঘু মেয়েটিকে মেরেছে, তামান্নাকে, তার মধ্যে জানোয়ার, সে বেসিক্যালি জানোয়ার, সেও টিকিট পাবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। তাহলে হই করে লাভটি গেল, হই করা দরকার ছিল কোনটা দিয়ে, যে এখনো কাজী মাসুম আক্তার নয়, ভারত মাতার ন্যায় পায়নি কেন পশ্চিমবঙ্গের মাটিতে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীত বাংলায় গাওয়া যাবে না, সুদানে গাইতে হবে, তাহলে পিটিয়ে লাল করে দেবে। আমি ব্যক্তি মানুষ, আমি একটা প্রতীক মাত্র। এটা ঘটনাচক্রে আমার সাথে হয়েছে, সেটা আপনার সাথে হতে পারত। এমন একটা পরিবেশ পশ্চিমবঙ্গে থাকবে কেন? আমাকে হামলার পর, শুনে নিন ভালো করে, আমাকে হামলার পর যোগী সরকার উত্তরপ্রদেশে, সম্ভবত আমার উদাহরণটাকে মাথায় রেখে, কারণ আমাকে নিয়ে সর্বভারতীয় টিভি চ্যানেল, খবরের কাগজ, সবচেয়ে এগিয়ে থাকা যে দৈনিক সংবাদপত্রগুলো দিনের পর দিন ইউজ করেছে, দিনের পর দিন করেছে, একদিন নয়, খালি বাংলা করেনি, বাংলা নিউজ পেপারগুলো চুপ ছিল। আপনি যে লড়াই গল্প বলছেন, সেই লড়াইকে আমাদের কুর্নিশ, কিন্তু আমার আপনি যে লাইনে কথা বলছেন, আজকের রাজ্য সভাপতি হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে ঠিক আপনার লাইনটা যেন শ্রমিক ভট্টাচার্য কথা বলছি, মুসলিমদের হাতে আমি যাচ্ছি অন্য জায়গায়। আমার ঘটনার পরিপ্রেক্ষিতে যোগী সরকার প্রত্যেকটা স্কুলে এবং মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে, জানেন তো, ম্যান্ডেটরি উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে এগিয়ে থাকা ওই যে বিভিন্ন যে খবরের কাগজ টিভি চ্যানেল আছে, তারা বলেছে, এটা নিউজ আছে, প্রত্যেকটা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া অর্ডার দিয়েছে, বাধ্যতামূলক। অর্ডার দিয়ে মাদ্রাসা দেয়নি। মুসলমানদের আবার দেশে কাজ, ওরা যা পারে করে, অনন্ত আসি তুমি গাইবে, অন্য কিছু গাইবে। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বললো আজকে, আমার না কোথেকে যেন ভালো লেগে গেল একটু কথাগুলো। আসলেই তো এই মারে মুসলমান মরে মুসলমান, শ্রমিকের কথা শুনলাম, এই কথা তৈরি করেছে কি? যেমন শুভনন্দন শব্দটা তৈরি করেছে কি মাননীয়? আজকে দেখছিলাম এই আপনাদের পাশে যে কলকাতা কর্পোরেশন অফিসটা আছে, সেই অফিসটার নাম দিয়েছে শুভনন্দন, মাননীয় তৈরি করা শব্দ বন্ধ। তেমন আজ থেকে 15-20 বছর আগে, 15-16 বছর আগে, আজকে না, বাম আমলে এই মারে মুসলমান মরে মুসলমান শব্দবন্ধটা যদি খুব ভুল না বলে থাকি, পশ্চিমবঙ্গে প্রথম তৈরি করেছিলাম আমি। বই লিখেছিলাম এইসব উপরে, খবরের কাছে দিনের পর দিন এই হেডিংয়ে লিখেছি, এটা হেডিং ছিল, মারে মুসলমান মরে মুসলমান। এখন প্রচুর লোক বলছে, আজকে বারবার করে কথা উচ্চারিত শহীদ ভট্টাচার্য আমাকে শোনেন, উনি হয়তো আমাকে কানও করেন, আমাকে শ্রদ্ধাও করেন মনে হয়, তাহলে আমার কথা এত খোঁজ রাখবেন কেন? আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা উনি বলেছেন,
যে বিজেপির সাথে মুসলমানদের কোনো বিরোধ নেই। বিজেপির লড়াই কখনো মুসলমানদের বিরোধিতা করার জন্য, বিরোধের জন্য নয়। বিজেপির লড়াই হওয়া উচিত রাষ্ট্রবাদিতার জন্য, বিজেপির লড়াই হওয়া উচিত ন্যায়ের জন্য, বিজেপি লড়াই হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, দুর্নীতিকে মুক্তকরণের জন্য। যত নোংরামি, নষ্টামি, ভণ্ডামি, ধ্যাষ্টামি আছে তাকে দূরীভূত করে মানুষকে, নাগরিককে আদর্শ শান্তি দেওয়ার জন্য বিজেপির লড়াই হওয়া উচিত। তাতে হিন্দু মুসলিম সবাই থাকবে, কারণ মুসলমানরাই অত্যাচারিত বেশি। মুসলমানরা মানে মুসলমান, মনে মুসলমান মানেটা কি? এই যে বিজেপি দলটাতে মুসলমানরা ভোট দেয়নি। আমি শ্রমিক ভট্টাচার্যকে বোঝাবো, উনি হয়তো বোঝেন অন্তত, যে মুসলমানরা কেন বিজেপিকে ভোট দেবে। মুসলমানদের জন্য বিজেপি কি কি পদক্ষেপ নিয়েছে এবং সেটা প্রচার করতে পেরেছে। দুটো, এক হচ্ছে চুপচাপ কাজ করলে কিন্তু লোক বুঝতে পারে না, কাজও করতে হবে, কাজটাকে লোকের কাছে পৌঁছে দিতে হবে, প্রচারটাও করতে হবে, দুটোই। তাহলে বিজেপি একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। এই বিজেপি এসে গেল, মুসলমানদের সব খেয়ে নিল, একটা এইটা তৈরি হয়েছে। যারা শাসক দল তারা তো তাদের মতো চলবে, প্রত্যেকে তো অঙ্ক কষবে। তো বিজেপিকে কি কি পদক্ষেপ নিলে মুসলমানরা বিজেপিকে গ্রহণ করতে পারে, এটা দরকার। আর তার জন্য স্বচ্ছ সঠিক লোক বিজেপি নেতৃত্বে থাকতে হবে, অন্ধ লোক থাকলে হবে না। আমি এর আগে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলে যে বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না, না বিজেপি মুসলমানদের ভোট চায় না, এটা ক্লিয়ার। শ্রমিক ভট্টাচার্য এটা বলার চেষ্টা করেছে, না বিজেপি মুসলমানদের ভোট চায়। যদি মুসলমানরা বিজেপিকে বিশ্বস্ত বলে মনে করে, উনি বলেছেন একটা ভালো কথা, আমাদের ভোট দিতে হবে না। যদি আমাদের মনে হয় আমরা বিশ্বস্ত তোমাদের কাছে, প্রয়োজনীয়, তবে ভোটটা দিও। এটাই তো ভোট দাও বলে কেন ভোট দেবে লোকে বলুন তো? লোক দেখবে যে এই মানুষটি বা এই দলটি এলে আমাদের প্রকৃত লাভ কিনা। ওদের লাভ, আমাদের লাভ কি? ওদের বলেনি। আর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি বলেছেন, ওদের হাতে তরবারি আছে, মারপিট করে। হ্যাঁ তাই তো, মারপিট তো করে, ঠিক কথা তো। ওটাকে কেড়ে নিয়ে, সরিয়ে নিয়ে ওদের হাতে পেন তুলে দেবো। কাজী মাসুম আক্তার না এই কাজ করতে গিয়ে মৃত্যুমুখে পড়েছিল, ওই কাজটা করার জন্য, এদের চোখ খুলে দেওয়ার জন্য, এদের আলোকিত করার জন্য। আমি মাদ্রাসার টিচার ছিলাম না, আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম। সেখান থেকে নিজের গরজে, নিজের ইচ্ছায় বেটিয়ে পড়ে যে মুসলমানদের আলোকিত করার জন্য ওখানে গিয়েছিলাম, তাদের পেন ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম, তাদেরকে সতর্ক করতে গিয়েছিলাম। আমি একটা মিশন নিয়ে গিয়েছিলাম, মৃত্যুমুখে পড়েছিলাম। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলাম আমি ওই স্কুলেই যাব, ওখানে হেডমাস্টার যাব। কিন্তু কমিশনার অফ পুলিশ, শুনে নিন, রিপিট করছি, কলকাতার কমিশনার অফ পুলিশ লিখিতভাবে মাইনরিটি কমিশনকে জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে কপি দিয়েছে, কপি আমাকে দিয়েছে। কি লিখেছেন তাতে বলা হয়েছে যে কাজী মাসুম আক্তারকে যদি কলকাতা পুলিশ এসকর্ট করেও রোজ স্কুলে নিয়ে যায়, তবুও ওনার যে কোনো সময় জীবনহানি করতে পারে। অর্থাৎ কলকাতা পুলিশ একটা হেডমাস্টারকে নিরাপত্তা দিতে পারবে না, এতটাই ওরা ফ্যানাটিক, ভয়ঙ্কর গুন্ডা। অপরাধ কি? কেন তুমি দেশের জাতীয় সঙ্গীতকে একটা মাদ্রাসায় প্রচলন করবে প্রার্থনা সঙ্গীত হিসাবে? ওখানে অনন্ত আসীম প্রেমময় তুমি বলে একটা গান হতো, আমি বলেছিলাম ওই গানটার সাথে জনগণ মনটা হোক, ভারতের জাতীয় সঙ্গীতটা হোক, ওটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, এটা বুঝিয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য যেটা বলতে চাইল যে ওদের থেকে বোমাটা কেড়ে নেব, ওদের থেকে তরবারিটা কেড়ে নেব, পেন দেবো, পেন দেওয়ার জন্য শিক্ষাজ্ঞ দরকার। এবার শ্রমিক ভট্টাচার্যকে আমি বলে রাখি তোমাদের চ্যানেলের মাধ্যমে, উনি ঠিক বলেছেন। রোজ রোজ আমি বলেছি, কয়েক হাজার টকশো করেছি, কত আমি 450 মতো দৈনিক পত্রিকা আর্টিকেল লিখেছি, 450 একটা তুলনা, পোস্ট এডিটোরিয়াল, বই লিখেছি, একাধিক বই লিখেছি। একটা বইয়ের নাম বঞ্চিত রাখার ষড়যন্ত্র, তাতে আমি দেখিয়েছি কি কায়দাতে সংখ্যালঘু মুসলমানদের বঞ্চিত রাখা হয়েছে, কি ষড়যন্ত্রের মাধ্যমে, ভয়ঙ্কর কথা। আমি বইটা না বলে দিই, মালদাহ, মুর্শিদাবাদ, দিনাজপুর, 3টি প্রধান হচ্ছে মুসলিম প্রধান রাজ্য, এই জেলা। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা হচ্ছে, ভারতে 92টা মুসলিম প্রধান জেলা আছে। মনমোহন সিংয়ের সরকার এই 92টা মুসলিম জেলাকে উন্নত করার জন্য সাচার কমিটি রিপোর্টের পর একটা বিশেষ ড্রাইভের বন্দোবস্ত করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। ওই 92টা মুসলিম প্রধান জেলাগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম প্রধান জেলা আর কি, মানে মুসলিম সংখ্যা বেশি, অতি পিছিয়ে পড়া। তার মধ্যে 1 নম্বর পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে পার লাখ জনসংখ্যা পিছু, যেখানে রাজ্যের সর্বত্র স্কুল কলেজের সংখ্যা 10 পয়েন্ট সামথিং, মুর্শিদাবাদে সেটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং।
মালদায় 8 পয়েন্ট সামথিং এবং দিনাজপুরে 6 পয়েন্ট সামথিং। 3টি মুসলিম প্রধান জায়গার স্কুল নেই, কলেজ নেই, মানে কি স্কুল কলেজ নেই, মানে কি মুসলমানরা পেন ধরবে না, পড়াশোনা করবে। আমি এই বিষয়ে আসবো। আপনি বলছেন যে পাথর ছেড়ে পেন ধরানোর কথা আপনি বলছিলেন, ঠিক আপনার কথাটা শ্রমিকবাবুও বললেন আজকে, যে আমরা পাথর কেড়ে নিয়ে পেন দেবো। 2026 বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকবাবুর এই যে শপথ নেওয়া বা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া, ওনার কাছে এই যে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের যে যুগল, এই যে জুটি 26-এ কতটা সফল হবে? দেখুন, আমি ওই জায়গায় পরে যাচ্ছি। আমি মুসলমানদের যাবো, আমি ধরে থাকবো, এটা ওনার আমার দায় ধরে থাকবো আর কি। কারণ মুসলমানদের দেখে দেওয়া চলবে না। তারা বিজেপি সংখ্যালঘু ভোট পাবে। তারা পাকিস্তানে যায়নি, তারা বাংলাদেশে যায়নি। যারা আদি অনন্ত মুসলমান, আমি অনুপ্রবেশকারীদের কথা বলছি না, তাদের বের করে দাও সব। কিন্তু যারা দেশটাকে ভালোবেসে রয়ে গেল, তাদেরকে পরীক্ষা বসতে হবে কেন? আমি তাদের হয়ে সওয়াল করছি। আমি বিজেপিকে বলে রাখি, 1% মুসলমান পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দেয়নি। দিল্লিতে কেজরিওয়াল সরকারকে পরাস্ত করার জন্য কত পার্সেন্ট মুসলমান বিজেপিকে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তো। দিল্লিতে যদি মুসলমানরা বিজেপিকে ভোট দিতে পারে, পশ্চিমবঙ্গে মুসলমানরা কেন বিজেপিকে ভোট দেয়নি? বুকে হাত রেখে বুঝতে হবে। আমার কাছে অজস্র ইস্যু আছে, যে ইস্যুগুলো মুসলমানদের মনে শান্তির বারিশ দ্বারা বহমান করতে পারে, কিছু কাজ করতে হবে। অথচ 1% ভোট না দিল, যে মুসলমানরা বিজেপিতে এসছে, টোটাল বিজেপিতে যারা শহীদ হয়েছে, আবার বলছি, টোটাল বিজেপিতে রাজনীতি করতে গিয়ে যারা শহীদ হয়েছে, তাদের প্রায় 5% মুসলমান। 1% মুসলমানদের ভোট বিজেপি পায়নি, কিন্তু শহীদ হওয়ার ব্যাপারে মুসলমানদের পার্সেন্টেজ কত? 5%। কদিন আগে বাকিবুল্লাহকে শহীদ করা হলো। মালদাহের তিনি মাইনরিটি মোর্চার কোনো পদে ছিলেন। তার আগে আলাউদ্দিনকে আমি লিস্ট দিতে পারি কোন কোন মুসলমানরা শুধু বিজেপি করার জন্য শহীদ হয়ে গেছে। আমি পরিষ্কার করে বলে দিই, একটা মুসলমান বিজেপি করতে গেলে তার উপর ডবল চার্জ আছে, ডবল সমস্যা। কি কি? প্রথমত মুসলমান সমাজ তাকে সমাজচ্যুত করবে, ধর্মচ্যুত করবে, কাফের বলবে, সমাজ থেকে পেটানো হবে, তাকে ইসলামের শত্রু বলা হবে, বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ একজন মুসলমান যদি বিজেপি দলটা করে, অ্যাভারেজ এমন একটা পরিস্থিতি অন্তত এই বঙ্গে আছে, ভারতবর্ষে বলছি না, সে হবে কাফের, সে হবে মুসলমানদের শত্রু, সে হবে ইসলামের শত্রু, সে হবে সমাজচ্যুত, মেরে দিতে পারে তাকে, সে একঘরে হয়ে যাবে। আপনি গোটা পশ্চিমে খোঁজ দিয়ে দেখুন। তারপরে এটা হচ্ছে ধর্মীয় অন্ধত্ব। তার বিরুদ্ধে মৌলানা মৌলবীরা ফতোয়া দিয়ে দেবে। কারণ সভাতে গিয়ে দেখেছি মৌলানা মৌলবীরা শাসক দলের হয়ে আওয়াজ করছে, এটা তাদের কাজ। তার কি পেয়েছে বিনিময়ে? ওই ইমাম ভাতা পেয়েছে, মুয়াজ্জম ভাতা পেয়েছে, ভাতার জন্য তারা করে বেড়াচ্ছে। অথবা অন্ধ হয়ে আছে, অন্ধ, তারা বলতে পারে। আর সেকেন্ড ভয় হচ্ছে শাসক দলের ভয়, যেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই অত্যাচারিত হচ্ছে। অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে কথা বলেছ তো অভিজিৎ সরকার হয়েছ। মনে হচ্ছে কলকাতা অভিজিৎ সরকার, পরেশ পাল তাতে যুক্ত, তাই তো? কাউন্সিলর নাকি পরেশ পাল, আরও সব কি স্বপন সমাদ্দার বিধায়ক। ভাবতে পারছেন? আজকে কোর্টের রায় বেরিয়েছে, এবারে কোর্টে প্রসঙ্গ উঠেছে, ক্লিয়ার। তাহলে অভিজিৎ সরকার একজন বিরোধী পক্ষের লোক, শাসক দলের বিরুদ্ধে ছিল, তাই তাকে মৃত্যুবরণ করতে হলো। কিন্তু তুমি যদি আলাউদ্দিন তোমার নাম হয়, তোমাকে দুটো বাধার প্রাচীর টপকাতে হবে। এক হচ্ছে তোমার সমাজ, মুসলিম সমাজ তোমাকে ধর্মচ্যুত করবে, সমাজচ্যুত করবে, যে কোনো সময় তোমার উপরে মৃত্যুর পাহাড় নেমে আসতে পারে। সেকেন্ড হচ্ছে তুমি বিরোধী দল করছো, সেই বিরোধী দলের যারা, শাসক দলের যারা ক্ষমতাশালী, তারাও তোমাকে পিটিয়ে লাল করতে পারবে, করে দেবে। ফলে একজন মুসলমান যখন বিজেপি দলে এসে কাজ করবে, তাকে কত কঠিন পরীক্ষা বসতে হবে না? বিজেপির উচিত মুসলমান ওই যে কর্মী যারা, সমর্থক যারা কাজ করছেন, তাদেরকে প্রবলভাবে তাদের পাশে থাকা, তাদের সিকিউরিটি দেওয়া, তাদেরকে আইনগত সাহায্য করা, তাদেরকে আর্থিক সাহায্য করা, তাদেরকে নৈতিক সাহায্য করা, তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া, তাদেরকে ক্ষমতা দেওয়া। কোটা দিয়েছে বলুন উত্তর দিন। আপনি আলাউদ্দিন বাড়িতে যান, এরা ওই আমাদের এই কসবা ল কলেজের মেয়েটিকে নিয়ে পাগলা হয়ে আছে। আমি তো বললাম, ছেলেটি ধর্ষক পাপী, মেয়েটিও কম পাপী নয়। পরিষ্কার বলে দিচ্ছে মেয়েকে, এটা মাসুম আক্তার বলে, মিডিয়া কি বলে মাসুম আক্তার শুনে না, সেটা ওটা পাপ। মেয়েটি তার থেকে সুযোগ চেয়েছিল, তবে সে যে ওখানকার ইউনিট সেক্রেটারি হয়েছিল, সেইটা নিয়ে বিজেপি আন্দোলন করছে। কিন্তু বাকিবুল্লাহ মারা গেল, বুঝতে মালদা না কোথায়, বাকিবুল্লাহ, তাকে হত্যা করা হলো। বিজেপির শুভেন্দু অধিকারীরা গেছে বটে, বাকিরা কিন্তু এটা নিয়ে মোচ্ছব করেনি।
বিশাল আন্দোলন করে তোলেনি, মহল্লা মহল্লা গিয়ে প্রতিবাদ মিছিল করেনি। আপনাকে অসংখ্য এইটা ধন্যবাদ। বলতে চাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন দায়িত্ব নিয়ে বঙ্গবিজেপির নয়া সেনাপতি বুঝিয়ে দিয়েছেন যে সম্প্রীতির বার্তা তিনি দিয়েছেন, ঐক্যবদ্ধ বিজেপি গড়ে তোলার যে বার্তা তিনি দিচ্ছেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে তিনি যে বার্তা দিলেন, 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং সমীর ভট্টাচার্যের এই যে জুটি পারবে কি কঠিন লড়াই দিতে, তৃণমূলকে টক্কর দিতে, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যান্য খবরের জন্য অবশ্যই করে আপনারা চোখ রাখুন ওঙ্কার বাংলায়। আপাতত এই পর্যন্তই, নমস্কার।